হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত 8টার টেক ক্লাসে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। মাঝখানে আমাদের কিছুদিন ক্লাসটা বন্ধ ছিল, তোমরা প্রত্যেকে কেমন আছো? আমরা কিন্তু অলরেডি 16টা ক্লাস করেছি এই সেশন থেকে। আজকে এই সেশনেরই সেকেন্ড পর্ব অর্থাৎ ক্লাস নাম্বার 17 তোমরা দেখতে পাচ্ছ। 17 নম্বর ক্লাস থেকে কিন্তু আজকে আমরা শুরু করব এবং আমরা সিডিপির কয়েকটা টপিক রয়েছে বাকি, সেগুলো করেই আমরা কিন্তু অন্য সাবজেক্টে চলে যাব। তোমরা যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছো বা যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছো, যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা সাবজেক্টই করাবো। আর তার পাশাপাশি আমাদের ইভিএস এর ক্লাস এবং ম্যাথসের ক্লাস, ম্যাথসটা আমরা প্রাইমারি আর আপার প্রাইমারিকে টার্গেট করে করাচ্ছি, ইভিএসটা অনলি প্রাইমারির জন্য। আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি। আমাদের নতুন টিচার কিন্তু অনবোর্ড করা হয়ে গেছে, আর তিনি তোমাদের টপিক ওয়াইজ, যেভাবে এই ক্লাসটা হচ্ছে সেরকম টপিক ওয়াইজ ইভিএস ক্লাস এবং ম্যাথস ক্লাস কিন্তু করাবেন এক এক করে। তোমরা এই চ্যানেলে সবগুলো ক্লাস পেয়ে যাবে। আপাতত রাত্রে 8টা থেকে এটা হয়েছে, ওটা ওই ক্লাসগুলো টাইম পরে জানিয়ে দেবো তোমাদেরকে। তো যেহেতু তোমরা প্রত্যেকে জানো সামনে আপার প্রাইমারি টেট পরীক্ষার একটা মোটামুটি বুঝতেই পারছো যে কিছুদিনের মধ্যে নোটিফিকেশন চলে আসবে, তো সেই হিসাবে আমরা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। আজকে আমাদের যে টপিকটা, যে টপিকে অনেকেই আটকে যায়, যেই টপিকে অনেকেরই একটা দুবিধা রয়েছে, প্রজ্ঞা ও প্রক্ষোভ। প্রজ্ঞা অর্থাৎ কগনিশন, বা যেটাকে আমরা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট যখন আমরা পড়েছি, অর্থাৎ প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব। এই প্রজ্ঞাটা কি জিনিস, এই প্রজ্ঞার সংজ্ঞা রয়েছে, সবই বুঝতে পারলাম, বাট এই প্রজ্ঞাটা আসলে কি? প্রজ্ঞা হচ্ছে সেই মানসিক প্রক্রিয়া, মানে প্রজ্ঞাটা কি? প্রজ্ঞা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে। অর্থাৎ আমি জ্ঞান অর্জন করছি, কিন্তু যেই পদ্ধতিতে আমি জ্ঞানটা অর্জন করছি, যেই মানসিক পদ্ধতিতে, অর্থাৎ তুমি দেখবে, তুমি যখন ক্লাসে কালকে পড়াতে যাচ্ছ, পড়াতে গিয়ে তুমি দেখবে যে তোমার ক্লাসে 30 জন বাচ্চা রয়েছে। এবার 30 জন বাচ্চাকে তুমি যে লেকচারটা দিলে, সেই লেকচারটা দুজন বাচ্চা খুব ভালোভাবে বুঝে গেছে, বাকিরা বুঝতে পারছে না। অর্থাৎ তুমি যেভাবে পড়ালে, ওই দুজন বাচ্চার যে মানসিক প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা খুব ভালোভাবে সচলভাবে কাজ করেছে, যার জন্য সে কিন্তু ওই জ্ঞানটা শিখতে পারলো। অর্থাৎ প্রজ্ঞা হচ্ছে সেই মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে, তথ্য সংগ্রহ করে, চিন্তা করে, স্মরণ করে, সমস্যা সমাধান করে, সিদ্ধান্ত গ্রহণ করে। গণিত ক্লাসে আমি দেখতে পাচ্ছি, গণিত ক্লাসে যখন একটা সূত্রের মাধ্যমে একটা অঙ্ক করানো হলো, প্রত্যেকে করতে পারছে। যখন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছি, তখন অধিকাংশই আর ওই নিয়মে করতে পারছে না। তখন তাদের কিন্তু মধ্যে একটা দুবিধা তৈরি হচ্ছে। কিন্তু 2 থেকে 3 জন এমন রয়েছে যারা ওই নতুন ধরনের অঙ্কটাও তারা চট করে ধরে নিচ্ছে। অর্থাৎ তাদের যে প্রবলেম সলভিং বা সমস্যা সমাধান যে এবিলিটি, এবং তারপরে যে সেই অঙ্কটাকে সমাধান করে নিয়ে যে সেটা করে নিল, সেটা কিন্তু তার মধ্যে খুবই একটা আলাদাভাবে কাজ করেছে। তার মানসিক প্রক্রিয়াটা, তো বুঝতে হবে তার প্রজ্ঞাটা ওদের থেকে অন্যরকম রয়েছে, অন্য লেভেলে, উন্নত লেভেলে রয়েছে। তাহলে প্রজ্ঞাটা কি বুঝতে পারলাম? প্রজ্ঞা কিন্তু জ্ঞান নয়। আমরা কখনো কখনো মনে করি কগনিশন মানে যে জ্ঞান, জ্ঞান নয়। কগনিশন হচ্ছে দ্য প্রসেস, দ্য মেন্টাল প্রসেস, যেই প্রসেসের মধ্যে দিয়ে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে, তথ্য গ্রহণ করে, চিন্তা করে, স্মরণ করে, সমস্যা সমাধান করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে। জ্ঞান অর্জন, তথ্য প্রক্রিয়াকরণ, চিন্তা, স্মৃতি, যুক্তি ও সমস্যা সমাধানের সঙ্গে সম্পর্কিত সকল মানসিক প্রক্রিয়াকেই প্রজ্ঞা বলা হয়। অর্থাৎ জ্ঞান অর্জন করা, তথ্য প্রক্রিয়া করা, চিন্তা, স্মৃতি, যুক্তি ও সমস্যা সমাধানের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা মানসিক প্রক্রিয়াকেই কি বলা হয়? প্রজ্ঞা। অর্থাৎ প্রজ্ঞাটাকে আমি যখন ব্রেনটাকে কাজে লাগাচ্ছি কোনো একটা কিছুকে কাজ শেখার জন্য, সেটা হচ্ছে প্রজ্ঞা। আশা করি প্রজ্ঞাটা বুঝতে পেরেছো। এখানে দেওয়া হয়েছে কি, দ্য মেন্টাল প্রসেস থ্রু হুইচ আ পার্সন অ্যাকোয়ার্স নলেজ, প্রসেসেস ইনফরমেশন, থিঙ্কস, রিমেম্বার্স, সলভস প্রবলেমস অ্যান্ড মেক্স ডিসিশনস। অবজার্ভ, থিঙ্ক, রিমেম্বার, সলভ আর ডিসাইড। অর্থাৎ প্রথমে দেখলাম, তারপরে সেটাকে নিয়ে ভাবলাম, তারপরে সেটাকে মনে রাখলাম, তারপরে সেটাকে সমস্যা সমাধান করলাম এবং ফাইনালি সিদ্ধান্ত গ্রহণ করলাম। এটা হচ্ছে প্রজ্ঞা। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাই। প্রজ্ঞার কিছু কিছু উপাদান রয়েছে, মানে মেন কম্পোনেন্টস বা কিছু কিছু উপাদান কি কি রয়েছে? সেনসেশন, যেটাকে আমরা বলি সংবেদন, বা আমরা যেটাকে বলতে পারি উদ্দীপনা, ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপক গ্রহণ, তাহলে এটাকে আমরা বলবো কি? সেনসেশন বা সংবেদন। পারসেপশন, বা যেটাকে আমরা কি বলি? প্রত্যক্ষণ। পারসেপশন বা প্রত্যক্ষণটা কি? উদ্দীপকের অর্থটা বোঝা। উদ্দীপক মানে হচ্ছে যেই সেন্সেশনটা হয়েছে, সেটার যে মিনিংটা, সেটার যে অর্থ রয়েছে, সেটাকে বোঝা। নেক্সট কি আছে? অ্যাটেনশন, মানে মনোযোগ।
পরপর নামগুলো মনে রাখবে, সংবেদন, তারপরে প্রত্যক্ষণ মানে কোনো একটা উদ্দীপনা গ্রহণ করলাম, আমি কোনো একটা জিনিস দেখলাম, তারপরে সেটাকে কি করছি, প্রত্যক্ষ করছি, তারপরে সেটাকে মনোযোগ দিচ্ছি, অ্যাটেনশন দিচ্ছি ওখানে। তো কোনো নির্দিষ্ট বিষয়ে মনকে কেন্দ্রীভূত করা। তারপরে কি স্মৃতি বা মেমোরি, যেটা তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার। অর্থাৎ প্রথমে সংবেদন হলো, প্রথমে বিষয়টাকে আমি উপলব্ধি করলাম যে কোনো আমার ইন্দ্রিয় দিয়ে, তারপর সেটাকে প্রত্যক্ষণ করছি, তারপরে মনোযোগ, তারপরে স্মৃতি, তারপরে কি হচ্ছে থিঙ্কিং বা চিন্তন, যুক্তি ও বিশ্লেষণ, যুক্তি ও বিশ্লেষণ চিন্তন। অর্থাৎ আমি যেটা দেখলাম, যেটা স্মৃতিতে আছে, সেটাকে আমি যুক্তি বা বিশ্লেষণ দিয়ে আমি সেটাকে থিঙ্কিং করছি বা চিন্তন করছি। তারপরে কি আছে রিজনিং, মানে যুক্তিকরণ, মানে কি হচ্ছে, কেন হচ্ছে, অর্থাৎ কার্য কারণকে আমি অনুসন্ধান করছি, সেটা হচ্ছে রিজনিং। তারপরে কি প্রবলেম সলভিং, মানে সমস্যার সমাধান, সমস্যার সমাধান খুঁজে বের করা। তারপরে কি ল্যাঙ্গুয়েজ বা ভাষা, চিন্তা প্রকাশের মাধ্যম। ফাইনালি আমি কি করছি, সেই চিন্তাটাকে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি বিষয়গুলোকে। সেন্সেশন মানে সংবেদন, তারপর প্রত্যক্ষণ, তারপর মনোযোগ, তারপর স্মৃতি, তারপর চিন্তন, যুক্তিকরণ, সমস্যা সমাধান এবং লাস্ট হচ্ছে ভাষা। এবং কোন জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু জানাবে, কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট একটু দেখে নাও এই যে কম্পোনেন্টসগুলো। অর্থাৎ প্রথমে কি আছে, সেন্সেশন, পারসেপশন রয়েছে, অ্যাটেনশন, থিঙ্কিং, রিজনিং এবং লাস্টে ল্যাঙ্গুয়েজ। বিষয়টা কিন্তু এইরকমভাবে চলবে। এরপরে আসি প্রজ্ঞার বৈশিষ্ট্য। প্রজ্ঞা আছে নিশ্চয়ই, তাহলে প্রজ্ঞার বৈশিষ্ট্য থাকবে। প্রজ্ঞা আছে মানে প্রজ্ঞার বৈশিষ্ট্য থাকবে। এটি একটি মানসিক প্রক্রিয়া, মানে এটা কি মেন্টাল একটা একটা প্রসেস, শেখা ও স্মৃতির সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ যে কোনো কিছু শেখা মানে লার্নিং, এবং তার পাশাপাশি সেটার যে স্মৃতি রয়েছে সেই স্মৃতির সঙ্গে সম্পর্কিত। বুদ্ধি ও সমস্যা সমাধানে সহায়ক। অর্থাৎ যেটা বুদ্ধি, যেটা হচ্ছে আমি যেহেতু কোনো একটা প্রজ্ঞার কথা বলছি, তার মানে কি আমার বুদ্ধি আছে জন্যই, আমি বুদ্ধি প্রয়োগ করতে পারছি জন্যই আমি সমস্যা সমাধান করতে পারছি। তাহলে বুদ্ধি এবং সমস্যার সমাধানে সহায়ক, এবং পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটানো। মানে কি, পরিবেশের সঙ্গে অভিযোজন মানে কি, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। অর্থাৎ মনে করো ভিড়ের মধ্যে আছি, সেখান থেকে কি করে বেরোবো, তখন ব্রেন আমাকে সিগন্যাল দেবে যে কিভাবে সাইড দিয়ে দিয়ে বেরোতে হবে। আবার মনে করো কোনো একটা বন জঙ্গলের মধ্যে একা পড়ে গেছি, সেখান থেকে কি করে রেস্কিউ হব, নিজেকে রেস্কিউ করব, সেটাও ব্রেন আমাকে সিগন্যাল দেবে। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মেন্টাল প্রসেস, এবং প্রত্যেকটা হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞার বিকাশে প্রভাবক কি, বংশগতি মানে হেরিডিটি, পরিবেশ মানে এনভায়রনমেন্ট। অর্থাৎ বংশগতি এবং এনভায়রনমেন্টের মাধ্যমে, বংশগতি এবং এনভায়রনমেন্ট দুটোই কিন্তু এই প্রজ্ঞার বিকাশে প্রভাবক। মানে ছোট থেকে আমি জন্ম থেকে, মানে যেগুলো সহজাত প্রক্রিয়া নিয়ে জন্মগ্রহণ করেছি, জন্ম থেকে যেগুলো প্রাপ্ত, যেমন মনে করো যে আমি কেমন জিন নিয়ে জন্মগ্রহণ করেছি, আমার জিনগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সেগুলো তো হেরিডিটি, এবং তার পাশাপাশি পরিবেশ মানে আমি কোন পরিবারে বড় হচ্ছি, আমি কোন স্কুলে যাচ্ছি, আমার পিয়ার গ্রুপ কেমন, আমার টিচার্সরা কেমন, আমার সারাউন্ডিংস কেমন, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাবক। এরপরে যে শিক্ষাটা রয়েছে, পুষ্টি, অর্থাৎ পুষ্টিটা কি করে প্রজ্ঞাকে হেল্প করে। আমরা প্রত্যেকেই জানি যে মস্তিষ্কের বিকাশ কিন্তু ওই 9 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের মধ্যে 90% মতো হয়ে যায়। তাহলে সঠিক পুষ্টিগুণের আহার যদি না করতে পারি, বাচ্চাদেরকে না করাতে পারি, তাহলে তাদের কিন্তু ব্রেনের বিকাশ হবে না। ব্রেনের বিকাশ না হলে তার প্রজ্ঞারও বিকাশ কিন্তু হবে না। তারপর ভাষা এবং সামাজিক অভিজ্ঞতা, মানে যতটা সে এক্সপিরিয়েন্স করবে তত বেশি সে প্রবলেম সলভিং করতে পারবে। প্রজ্ঞার বিকাশে মনোবিজ্ঞানীদের অবদান কী কী রয়েছে। কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আমরা কিন্তু পড়েছি, কার, পিয়াজেট বা পিয়াজে যাই বলো না কেন। আচ্ছা, আরও একজনের কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি তোমাদের পড়িয়েছি, এটা আমি বলবো না, এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। পিয়াজে বাদেও আরেকজনের আমরা কিন্তু প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব পড়েছি, সেটা কিন্তু জানাবে। তো কী রয়েছে সেন্সরি মোটর, এটা আমি আর বেশি বিস্তারিত যাচ্ছি না, জাস্ট আমি রিডিং পড়ে যাচ্ছি, কারণ এটা নিয়ে একটা ক্লাস আমাদের হয়েছে। 0 থেকে 2 বছর, প্রি অপারেশনাল 2 থেকে 7 বছর, যেখানে ভাষার বিকাশ হবে, প্রতীক ব্যবহার করা শুরু হবে। কংক্রিট অপারেশনাল 7 থেকে 11 বছর, যেখানে যৌক্তিক চিন্তা আসবে, সংরক্ষণ বা কনজারভেশন আসবে। আর ফর্মাল অপারেশনাল স্টেজ মানে যেটা 11+, যেখানে বিমূর্ত চিন্তা করবে, হাইপোথেটিক্যাল থিঙ্কিং করবে। এগুলো হচ্ছে আমাদের প্রজ্ঞার বিষয়বস্তু গেল। এবার আমরা যে প্রক্ষোভ,
প্রক্ষোভটা কি? ইমোশন। ইমোশন কি কি? আনন্দ, দুঃখ, রাগ, হাসি, সব রকমের। এই যে দেখো, ফিলিংস, হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার, ফিয়ার, সারপ্রাইজ, প্রত্যেকটাই হচ্ছে ইমোশন। প্রত্যেকটাই কি? ইমোশন, তাই না? ফিজিক্যাল রেসপন্সেস কি? ফাস্টার হার্টবিট, হট করে ভয় পেয়েছি, হার্টবিট বেড়ে গেছে, সোয়েটিং, ঘেমে যাচ্ছি, ফেশিয়াল এক্সপ্রেশন, কখনো হাসি কখনো রেগে যাওয়া, র্যাপিড ব্রিদিং, বডি মুভমেন্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের বডি তখন কি করে? সিগন্যাল দেয়। ঠিক আছে? তো প্রক্ষোভ কি? প্রক্ষোভ হলো কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার প্রতি উদ্ভূত তীব্র মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া। কোনো উদ্দীপকের ফলে সৃষ্ট মানসিক ও শারীরিক প্রতিক্রিয়াকেই প্রক্ষোভ বলা হয়ে থাকে। মানে উদ্দীপকের ফলে সৃষ্ট মানসিক ও শারীরিক প্রতিক্রিয়াকেই কি বলা হয়? প্রক্ষোভ। প্রক্ষোভের বৈশিষ্ট্য কি? প্রক্ষোভের বৈশিষ্ট্য হঠাৎ সৃষ্টি হবে, সাময়িক হবে, শারীরিক পরিবর্তন ঘটবে এবং আচরণকে প্রভাবিত করবে। এগুলো সবই হচ্ছে প্রক্ষোভের বৈশিষ্ট্য। প্রক্ষোভের উপাদানগুলো কী কী রয়েছে? শারীরবৃত্তীয় পরিবর্তন, মানে ইমোশনের মাধ্যমে আমি কখনো রেগে যাচ্ছি, কখনো আমি হেসে আনন্দ করছি, নাচছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রক্ষোভের মানে পরিবর্তন হয়। হৃদস্পন্দন বৃদ্ধি পাবে, সেটা আমি আনন্দ পেতে পারি, আমি খুশি হতে পারি, আমি রেগে যেতে পারি। ঘাম হবে, রক্তচাপ বৃদ্ধি হবে, কমবে। ঠিক আছে? মানসিক অনুভূতি, মানসিক অনুভূতিগুলো কি? মেন্টালি, যেরকম আনন্দ পাচ্ছি আমি, দুঃখ, রাগ। এবার কখনো কখনো কি হয়, আমরা কখনো বলি না আউটবার্স্ট হয়েছে, ইমোশনাল আউটবার্স্ট, কথাটা আমি যোগ করে দিচ্ছি। ইমোশনাল আউটবার্স্ট হতে পারে খুব খিলখিল করে হেসে ফেলছে, প্রচণ্ড চিৎকার করে ফেলেছে, খুব জোরে জোরে কান্না করছে, এগুলো সবগুলো হচ্ছে ইমোশনাল আউটবার্স্ট। অর্থাৎ আনন্দ পাক বা কষ্ট পাক বা দুঃখ পাক, সব কিছু কিন্তু রয়েছে। আর আচরণগত প্রকাশটা কি? আচরণগত প্রকাশ হচ্ছে হাসি, কান্না, চিৎকার। হাসি, কান্না, চিৎকার, এটা হচ্ছে আচরণগত প্রকাশ, মানে তার যে বিহেভিয়ারিয়াল যে প্যাটার্ন, সেগুলো হচ্ছে হাসি, কান্না এবং চিৎকারের মাধ্যমে সে তার আচরণটাকে প্রকাশ করছে। অর্থাৎ এই যে মানসিক অনুভূতি হলো, প্রথমে শারীরবৃত্তীয় পরিবর্তন আসলো, তার মধ্যে চেঞ্জ, তারপরে সেটা মানসিক অনুভূতি এবং তারপরে কি? আচরণগত প্রকাশটা হচ্ছে। প্রক্ষোভের প্রকারভেদ কি রয়েছে? ইতিবাচক, নেতিবাচক, দু রকমের। আমরা জাস্ট ছবিটা একবার দেখে নেব। ইতিবাচক মানে পজিটিভের মধ্যে কী রয়েছে? আনন্দ, ভালোবাসা, কোনো কিছুর প্রতি আগ্রহ এবং আশা করা, মানে আমি হোপফুল। আর নেতিবাচক মানে কি? রাগ, ভয়, দুঃখ, ঈর্ষা, মানে কাউকে হিংসা করা। বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইমোশনস ইনফ্লুয়েন্স লার্নিং বিহেভিয়ার অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। প্রত্যেকটা বিহেভিয়ার, মনে করো যে আজকে আমি একটা অ্যাওয়ার্ড পেলাম, অ্যাওয়ার্ড পাওয়ার পরে কিন্তু আমার কাজ করার যে গতি সেটা কমবে না, আরও বেড়ে যাবে। আমার পড়াশোনার গতি কিন্তু কমবে না, আরও বেড়ে যাবে। মনে হবে আমাকে আরও ভালো করতে হবে। আমাকে টিচার এসে বললেন, বাহ তুমি তো খুব ভালো পড়াশোনা করছো, এরকম করে পড়তে থাকো, তুমি আরও ভালো করো। তাহলে আমার মধ্যে কিন্তু একটা একটা বুস্ট পাবো আমি, যে স্যার আমার প্রশংসা করলো সবার সামনে, আমার তার মানে আমার নাম হলো, তাহলে আমি আরও ভালো করে করলে রোজ আমি এরকম সুনামটা অর্জন করতে পারবো। আবার কখনো কখনো যখন আমরা কোনো স্টুডেন্টকে বলি যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই শুধু শুধু সময় নষ্ট করছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, তুই বেরিয়ে যা, তখন তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসবে, তার রাগ হবে এবং সে তখন কি মনে করবে, আমার দ্বারা হবে না, করবোই না। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো প্রক্ষোভের প্রধান তত্ত্ব কি? জেমস ল্যাংস থিওরি, মূল ধারণা কি? আগে শারীরিক পরিবর্তন হবে, পরে প্রক্ষোভের অনুভূতি হয়। যেমন ভাল্লুক দেখে, হৃদস্পন্দন বাড়ে, ভয় অনুভব হয়, তারপরে কি হয়? গাছে উঠে যায়। ওই যে দুই বন্ধুর যে গল্পটা রয়েছে। আবার ক্যানন বার্ড থিওরি কি? মূল ধারণা কি? শারীরিক পরিবর্তন ও প্রক্ষোভ একসঙ্গে ঘটে। মানে প্রথমে জেমস ল্যাংস কি বললেন? তিনি বললেন যে প্রথমে শারীরবৃত্তীয় পরিবর্তন হবে, তারপরে প্রক্ষোভের অনুভূতিগুলো আসবে। আর দ্বিতীয়তে ক্যানন বার্ড কি বলছেন? যে শারীরবৃত্তীয় পরিবর্তন এবং প্রক্ষোভ একসঙ্গে ঘটে। কারণ এই বিষয়টাকে আমরা কিন্তু গ্রহণ করতে পারি যে দেখো আমি ভয় পাচ্ছি তো জন্যই আমার হার্টবিটটা বাড়ছে, মানে আমার প্রক্ষোভটা আসছে জন্য আমার শারীরবৃত্তীয় পরিবর্তনটা কিন্তু হচ্ছে। দুটার মধ্যে কিন্তু ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আর 3 নম্বর কী আছে? কগনিটিভ অ্যাপ্রাইজাল থিওরি, সেখানে মূল ধারণা কি? ঘটনার মানসিক মূল্যায়নের পর প্রক্ষোভ সৃষ্টি হয়। মানে কোনো একটা ঘটনা ঘটে গেল, ঘটনাটা ঘটে যাওয়ার পর যখন আমি সেই বিষয়টা নিয়ে আমার ব্রেনের মধ্যে সেটা পর্যালোচনা চলছে, তারপর আমার ইমোশনটা কিন্তু বাইরে আসছে। ঠিক আছে? আচ্ছা, শিক্ষায় প্রক্ষোভের গুরুত্ব। শেখাকে সহজ করে, সমস্যা সমাধানে সাহায্য করে, সৃজনশীলতা বাড়ায়, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তো শেখাকে সহজ করে, কারণ ওই যে বললাম প্রক্ষোভ কিন্তু বাইরে থেকেও
বাইরে থেকেও কিন্তু দেওয়া যায়। অর্থাৎ আমি কাউকে কিন্তু ইমোশনালি কি করতে পারবো, ট্রিগার্ড যাকে আমরা বলি, ট্রিগার্ডও কিন্তু করতে পারবো। তাকে আমি ভালো প্রশংসা করতে পারবো, আবার তার নামে কিন্তু আমি তিরস্কারও করতে পারবো। শিক্ষায় প্রক্ষোভের গুরুত্ব কি রয়েছে একবার দেখে নেব। ইতিবাচক প্রক্ষোভ শেখা বাড়াবে, নেতিবাচক প্রক্ষোভ কিন্তু কমাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, ভয় যদি পায় তাহলে শেখাটা কমবে। উদ্বেগ মনোযোগ কিন্তু নষ্ট করবে। উদ্বেগ মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মনে করো যে আমরা বলি না যে মানে একরকমভাবে জেদ প্রচণ্ড হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে ভয়, প্রচণ্ড পরিমাণে কিছু একটা হলো, যেটাকে উদ্বেগ আমরা বলি। যখন মানসিকভাবে বা স্বাভাবিক থেকে যখন রক্তচাপ বেড়ে যায় তখনই উদ্বেগ হয়। সামাজিক সম্পর্ক উন্নত করবে। নেতিবাচক প্রভাবে রাগ আচরণের সমস্যা সৃষ্টি করবে। তো নেতিবাচকটাকে কতটাই অ্যাভয়েড করতে হবে। শ্রেণীকক্ষে শিক্ষকের গুরুত্ব ভূমিকা রয়েছে। একজন শিক্ষক কী করবেন, ইতিবাচক পরিবেশ তৈরি করবেন, মানে পজিটিভ একটা পরিবেশ তৈরি করবেন। শিক্ষার্থীদের আবেগকে সম্মান করবেন। আবেগ মানে প্রত্যেকের ইমোশনকে, কাউকে নিয়ে হাসি ঠাট্টা মনে হয় সম্মান করতে হবে। যেমন বুলিং করা যাবে না। বুলিং করা কোনটা, বুলিং করা হচ্ছে বডি শেমিং, বুলিং অর্থাৎ অনেক স্কুলে বা অনেক টিউশনে দেখবে যে কোনো না কোনো বাচ্চাকে টার্গেট করে সেই টিউশনের টিচাররাও তাকে হাসি ঠাট্টা করে এবং তার ফলে তার সহপাঠিনীরাও তাকে নিয়ে হাসি ঠাট্টামো করে। এটা হচ্ছে বুলিং, এটা কিন্তু করা যাবে না। এইটা করলে সেই বাচ্চাটার কিন্তু শেখার আবেগ একদম কমে যাবে। উৎসাহ প্রদান করতে হবে টিচারদেরকে। আগামী দিনে আপনারা প্রত্যেকে টিচার হবেন, যারা যারা অলরেডি টিচার হয়েছেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো মেনটেন করেনি। উৎসাহ প্রদান করতে হবে। ভয়মুক্ত শ্রেণীকক্ষ গড়ে তুলতে হবে। গুরুগম্ভীর ভাব, গণিতের স্যার এসছে, গুরুগম্ভীর ভাব, একটা ভয়, অঙ্ক ভুল হলেই হাতের মধ্যে 5টা করে লাঠির বাড়ি একটা সময় ছিল। কিন্তু এই যে ভয়ের মতন যে পরিবেশটা, তাতে করে কি হচ্ছে যে মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে বিষয়টা, তবুও স্যারকে বা ম্যামকে বলতে সাহস পাচ্ছি না। এই ভয়ের কারণে কিন্তু এই বিষয়টা হচ্ছে। অর্থাৎ স্যার কিন্তু এসে লেকচার দিয়ে চলে গেলেন, কিন্তু তার প্রভাব সবার মধ্যে সমানভাবে পড়লো না, বা সবাই শিখতেও পারলো না, এবং তারা বললো না যে আমরা শিখতে পেলাম না। ঠিক আছে, আর ইমোশনাল সাপোর্ট তো দিতেই হবে। তো এই হচ্ছে আমাদের প্রজ্ঞা এবং প্রক্ষোভ, এই দুটো বিষয়। তো এই শব্দ দুটো নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে, প্রজ্ঞা এবং প্রক্ষোভ নিয়ে বুঝতে অসুবিধা থাকে জানাবে। আমরা এখন কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলোকে করব। অর্থাৎ আমাদের এটা কমপ্লিট, এবার আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা করব। এই টপিক থেকে টেট এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষা থেকে কী কী প্রশ্ন এসে সেগুলো দেখব। 1, নিম্নলিখিত কোন প্রজ্ঞামূলক শব্দটি তথ্যের সঙ্গে সম্পর্কিত? সিটেট 2013-তে এসেছিল জুলাই মাসে। চিনতে পারা, পার্থক্যীকরণ, শ্রেণীকরণ, বর্ণনা। কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার বি, পার্থক্যীকরণ বা ডিফারেন্সিয়েট। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, সামনেই আপার প্রাইমারি টেট এক্সাম কিন্তু হতে চলেছে। আপার প্রাইমারি হতে চলেছে, তোমরা প্রত্যেকেই প্রিপারেশন নিচ্ছ। আমাদের 28 তারিখ থেকে 28 জুলাই, 28 তারিখ থেকে আমাদের আপার প্রাইমারি নতুন ব্যাচ শুরু হচ্ছে, একদম নিউ ব্যাচ শুরু হচ্ছে। নতুন ব্যাচ, তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো আমাদেরকে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমাদের আপার প্রাইমারি ব্যাচের ফিজ হচ্ছে 999, কিন্তু প্রথম 100 জন যারা অ্যাডমিশন নেবে, ফার্স্ট 100 যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য এই ফিজটা 799 কিন্তু করা হয়েছে। অর্থাৎ প্রথম 100 জন যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য 799 হচ্ছে আমাদের ফিস, এবং তারপরে কিন্তু সেটা 999 হয়ে যাবে। 28 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু টপিক ওয়াইজ বিস্তারিত ক্লাস, তারপর সেগুলো নোটস এবং তারপর এমসিকিউ সবই কিন্তু সেখানে করানো হবে। তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236-এ তোমরা আপার প্রাইমারি লিখে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, নেক্সটে আসি। মানসিক চাপ পরীক্ষায় প্রভাব বিস্তার করে, এই ঘটনা নিম্নলিখিত কোন বিষয়কে প্রতিফলিত করে? সিটেট ফেব্রুয়ারি 2014। প্রজ্ঞা প্রক্ষোভ কগনিশন ইমোশন, মানসিক চাপ ক্লান্তি স্ট্রেস অমিশন, কর্মক্ষমতা উদ্বেগ পারফরমেন্স অ্যাংজাইটি, নাকি প্রজ্ঞা প্রতিযোগিতা কগনিটিভ কম্পিটিশন? এটা সিটেট ফেব্রুয়ারি 2014-এর প্রশ্নপত্র। তাহলে মানসিক চাপ পরীক্ষায় প্রভাব বিস্তার করে কি? প্রজ্ঞা এবং প্রক্ষোভ, কগনিশন এবং ইমোশন। মনোবিজ্ঞানে প্রক্ষোভের বা সাইকোলজি অফ ইমোশন নিম্নলিখিত কোন ঘটনাটি সবথেকে কম আলোচিত হয়েছে? সিটেট সেপ্টেম্বর 2014। প্রক্ষোভের কোন ঘটনাটি সবথেকে কম আলোচিত হয়েছে? প্রক্ষোভ বিষয়গত অনুভূতি ও
একজন মানুষ অন্য মানুষের থেকে আলাদা, প্রক্ষোভ শুধুমাত্র একটি ছাত্রের ক্ষেত্রে নয়, শ্রেণীকক্ষের সকল ছাত্রের মধ্যে দেখা যেতে পারে, প্রজ্ঞা ব্যাখ্যায় প্রক্ষোভ একটি জটিল গঠন, প্রক্ষোভ প্রক্রিয়া শারীরিক ও মানসিক উভয় প্রক্রিয়ার মধ্যে নিহিত থাকে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, প্রক্ষোভ শুধুমাত্র একটি ছাত্রের ক্ষেত্রে নয়, শ্রেণীকক্ষের সকল ছাত্রের মধ্যে দেখা যেতে পারে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ইমোশন প্রত্যেকের মধ্যে থাকবে একরকমভাবে, এবং সেখানে প্রত্যেকের ইমোশনকে গুরুত্ব দিতে হবে অ্যাজ এ টিচার। রাজেশ একটি গাণিতিক সমস্যা সম্পূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে এবং তার অন্তঃসত্ত্বা, তার ইনার যে সোল রয়েছে, তাকে অন্য একটি পদ্ধতি খুঁজতে বলছে। এটি হলো ড্যাশ। দেখো, এটা একটা কন্ডিশনাল কোশ্চেন, এটাকে আমরা বলি কন্ডিশনাল কোশ্চেন। এটা সেপ্টেম্বর 2014 সিটেট পরীক্ষা এসছে। এটা তার মধ্যে কি মোটিভ কাজ করছে, পার্সোনালিটি ট্রেট কাজ করছে, ইমোশন নাকি পারসেপশন কাজ করছে, তার মধ্যে কি কাজ করছে? তার মধ্যে একটা মোটিভ কাজ করছে, একটা উদ্দেশ্য কাজ করছে। সে কিন্তু নতুন করে একটা পদ্ধতি খুঁজতে চাইছে বা নতুনভাবে অঙ্কটাকে সমাধান করতে চাইছে। নেক্সট আসি নাম্বার 5, প্রক্ষোভ শিখন এবং প্রেষণার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি আদর্শ? সিটেট 2013। শিখন নির্ভর করে আমরা কতটা ভালো তার উপর, শিখনের প্রক্রিয়ার প্রক্ষোভ চালিত করে, প্রেরণা এবং শিখনে প্রক্ষোভ ও অবিচ্ছিন্নভাবে উপস্থিত রয়েছে, শিখনের ক্ষেত্রে প্রেরণা প্রদানে প্রক্ষোভ কোনো রকম ভূমিকা পালন করে না। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, প্রেরণা এবং শিখনে প্রক্ষোভ অবিচ্ছিন্নভাবে উপস্থিত রয়েছে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি, প্রজ্ঞা এবং প্রক্ষোভ, কগনিশন এবং ইমোশন সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? সিটেট সেপ্টেম্বর 2016। প্রক্ষোভ প্রজ্ঞাকে প্রভাবিত করে কিন্তু প্রজ্ঞা প্রক্ষোভকে প্রভাবিত করে না, প্রজ্ঞা ও প্রক্ষোভ পারস্পরিক সম্পর্কিত এবং একে অপরকে প্রভাবিত করে, প্রজ্ঞা এবং প্রক্ষোভ স্বাধীন প্রক্রিয়া, প্রজ্ঞা প্রক্ষোভকে প্রভাবিত করে কিন্তু প্রক্ষোভ প্রজ্ঞাকে প্রভাবিত করে না। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, প্রজ্ঞা ও প্রক্ষোভ পারস্পরিক সম্পর্কিত, মানে ইন্টার রিলেটেড ওরা, এবং একে অপরকে প্রভাবিত করে। এই জন্য কিন্তু আমাদের আজকে চ্যাপ্টারটা নিয়ে আমরা করেছি, যেটা প্রজ্ঞা এবং প্রক্ষোভ, অর্থাৎ কগনিশন এবং ইমোশন, এই দুটাকে নিয়েই করেছি। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি প্রক্ষোভ, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা একটা ইমোশন? বলো কোনটা ইমোশন হবে। এটা খুবই সহজ একটা প্রশ্ন, সিটের ডিসেম্বর 2018 প্রশ্নপত্র। ভয়, মনোযোগ, উদ্দীপক নাকি স্মৃতি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ভয়। দেখো, মনে হতে পারে যে উদ্দীপক, মনোযোগ, স্মৃতি এগুলো কিন্তু প্রক্ষোভ নয়, এগুলো প্রক্ষোভের এক একটা পার্ট বলতে পারো। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বা বিবৃতিগুলির থেকে কোন নীতিটি লক্ষণীয়? কি রয়েছে? শিক্ষার্থী যারা ভালো ফল করতে পারে না এবং মনে করে তারা যথেষ্ট ভালো নয় এবং হতাশা অনুভব করে, এরপর তার চেষ্টা করার পরিবর্তে সহজেই আশাহত হয়। মানে যারা ভালো ফল করতে পারে না এবং মনে করে তারা যথেষ্ট ভালো নয়, নিজেদেরকে কি মনে করছে? এটা নিজেদেরকে হীনমন্যতায় ভুগছে, হীনমন্যতা, তাই না? এই যে হতাশায় ভুগছে, তাহলে এটাকে আমরা কি বলবো? বংশগতি এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয়, প্রজ্ঞা প্রক্ষোভকে আলাদা করা সম্ভব নয়, প্রজ্ঞা প্রক্ষোভ সম্পর্কিত নয়, নাকি বংশগতি পরিবেশের থেকে আলাদা? অবশ্যই প্রজ্ঞা এবং প্রক্ষোভকে আলাদা করা সম্ভব নয়, দুটোই ওতপ্রোতভাবে জড়িত। আমরা কিন্তু আজকে স্টাডিও পড়েছি সেই বিষয়টা নিয়ে, যে বিভিন্ন মনস্তত্ত্ববিদদের যে স্টাডি রয়েছে। প্রক্ষোভ এবং প্রজ্ঞার পারস্পরিক ড্যাশ, সিটের ডিসেম্বর 2019। স্বাধীন, আলাদা, গভীরভাবে সম্পর্কিত নাকি সম্পর্কিত নয়? বুঝতেই পারছো, এটা 2019 এসছে, গভীরভাবে সম্পর্কিত, অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 10, এটা তোমাদের জন্য রেখেছি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকের। তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে, এভাবে লিখবে যে কোয়েশ্চেন নাম্বার 10 দিয়ে অ্যান্সারটা করবে এ নাকি বি, সি নাকি ডি। শিশুদের শারীরিক এবং প্রাক্ষবিক স্বাস্থ্য তাদের শিক্ষণের সঙ্গে ড্যাশ, সিটের 2020। সম্পর্কিত নয়, তেমন গুরুত্ব নেই, কোনো রকম প্রভাব বিস্তার করে না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই ক্লাসের শেষে। এবং আমরা কিন্তু ক্লাসটা আবার কন্টিনিউ চলবে আমাদের রাত্রি 8টা থেকে। এবং তোমরা যারা যারা আমাদের সেই স্পেশাল অফারটা নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো, কারণ 999-এর পরিবর্তে প্রথম 100 জনের জন্য 799 কিন্তু ফিজ রয়েছে। তোমরা যারা যারা চাইছো অ্যাডমিশন নিতে,
তারা দেরি না করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে ব্যাচে অ্যাডমিশন করে নেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।